আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি মোহাম্মদ রাজব আলী, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান বৃত্তিপত্র থেকে চলতরিত অংশের। আজকে পড়াবো কিরশফের সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা, শান্ট এবং শান্টের ব্যবহার। আর সময় পেলে কিছু আলোচনা করব অ্যামিটার, ভোল্টমিটার এগুলো নিয়ে। তো আমি শুরু করছি। হুইটস্টোন ব্রিজ কথা শুনে মনে হচ্ছে এটা মনে হয় রড সিমেন্ট ইট দিয়ে তৈরি একটি ব্রিজ। আসলে তা না। আমাদের পদার্থবিজ্ঞানে চারটি রোধকে একটি বিশেষ সমন্বয়ে সংযোগ করা হয়। এমনভাবে সংযোগ করা হয় যাতে করে প্রথম রোধের প্রথম প্রান্ত এবং শেষ রোধের শেষ প্রান্ত এসে মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি করে এবং উভয় বর্তনীর সংযোগস্থলে একটি গ্যালভানোমিটার এবং অন্য দুটি সংযোগস্থলে একটি পাওয়ার সাপ্লাই তথা একটি ব্যাটারি সংযোগ করলে যা তৈরি হয় সেটি হলো হুইটস্টোন ব্রিজ। আমি এটি চিত্রে একটু এঁকে দেখাচ্ছি। চারটি রোধকে এরকমভাবে সংযোজন করতে হবে। আমি ইতিমধ্যে আমাদের হোয়াইট বোর্ডে একটি হুইটস্টোন ব্রিজ যে চিত্র এঁকেছি। এখন এটার নাম দিব পি কিউ আর এস। চারটি রোধ যাদের নাম দিলাম পি কিউ আর এস, এই নামগুলি তাদের মান প্রকাশ করবে। অর্থাৎ পি রোধের মান পি প্রকাশ করবে, কিউ রোধের মান কিউ, এভাবে আর এবং এস, এভাবে চারটি রোধের নামও দিলাম। এই নামগুলো আবার তাদের মানও প্রকাশ করবে। এখন এখানে আমরা একটু এ বি সি ডি চারটি বিন্দু চিহ্নিত করলাম। আর এখানে পাওয়ার সাপ্লাইকে বি এবং একটা চাবি বা সুইচকে কে দ্বারা প্রকাশ করলাম। চাবি বা সুইচকে কে দ্বারা প্রকাশ করলাম। এই জিনিসটা তৈরি হলো, এটার নাম হলো হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজ সম্পর্কে অনেক কাল্পনিক কথা প্রচলিত আছে। অনেক ছাত্রছাত্রী না জেনে না বুঝে পরীক্ষার খাতাও পাওয়া যায়, এটা পড়তেও ভালো লাগে। কেউ কেউ লেখে যে হুইটস্টোন ব্রিজ এমন একটি ব্রিজ, বিশাল এক ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে ট্রেন বাস চলাচল করে, গাড়ি ঘোড়া চলাচল করে। আবার কেউ বলে যে হুইট মানে গম আর স্টোন মানে পাথর। তো যে ব্রিজ দিয়ে গম এবং পাথর বহন করে নিয়ে যাওয়া হয় তাকে হুইটস্টোন ব্রিজ বলে। আসলে এগুলো সব কিছু না, বানানো কথা। আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় চারটি রোধের সমন্বয়ে এই ব্রিজ তৈরি হয় এবং রোধগুলোকে একটি বিশেষ নিয়মে সংযোগ করা হয়। সংযুক্তি ইতিমধ্যে দেখাচ্ছি, আর একবার আমি বলছি যে চারটি রোধকে এমনভাবে শ্রেণী সংযোগে যুক্ত করা হয় যাতে প্রথমটির প্রথম প্রান্ত এবং শেষেরটির শেষ প্রান্ত এসে মিলে একটি বদ্ধ বর্তনী অর্থাৎ ক্লোজ সার্কিট তৈরি হয়। যে কোনো দুটি সংযোগস্থলের মাঝখানে একটি গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের নাম দিয়ে দিই আমরা জি। এই গ্যালভানোমিটারের নাম দিলাম জি এবং এই জি কিন্তু গ্যালভানোমিটারের রোধের মানও প্রকাশ করবে, উভয়টাই প্রকাশ করবে, নাম এবং রোধের মান।
এবং অন্য সংযোগস্থলে আমরা এ এবং সি বিন্দুতে একটি পাওয়ার সাপ্লাই অর্থাৎ ব্যাটারি বা কোষ বি, একটা সুইচ বা চাবি কে সংযোগ করেছি। তাহলে যে ব্রিজটি তৈরি হলো এটার নাম হলো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের মূল ব্যবহার বা প্রয়োগ হলো অজানা রোধ নির্ণয় করা যায়, এর সাহায্যে অজানা রোধ নির্ণয় করা যায়। আমাদের যদি কখনো একটি তার বা একটি লোহাখণ্ড বা একটি অ্যালুমিনিয়াম খণ্ড বা একটি অ্যামিটার বা একটা ভোল্টমিটার বা এরকম কোনো ইলেকট্রনিক্স যন্ত্রের রোধ নির্ণয় করার প্রয়োজন হয়, তা আমরা এই হুইটস্টোন ব্রিজের নীতি থেকে তার রোধ নির্ণয় করতে পারি। যদিও এটা অনেক পুরাতন পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি অনেক দামি, এই পদ্ধতি এখন অনেক ডেভেলপড হয়েছে এবং বর্তমানে রোধ নির্ণয় করার ডিজিটাল মিটারও আমাদের হাতে এসে পৌঁছে গেছে। কিন্তু এই নীতিটি অত্যাধিক দামি নীতি। এই নীতির উপর ভিত্তি করেই এই আধুনিক যে রোধ পরিমাপের পদ্ধতি সেটি প্রতিষ্ঠিত হয়েছে। তো নীতিটি আমরা কারশফের সূত্র প্রয়োগ করে, কারশফের সূত্রটা কোন কোন বইতে কিরশফ লেখা আছে, যারা কিরশফ বা কারশফ বিদেশি উচ্চারণ এরকম হয়, কিরশফ বললে হবে, KIR আছে। তো কিরশফের সূত্র প্রয়োগ করে আমরা নীতিটি প্রতিষ্ঠা করব। প্রথমে আমরা এই ব্রিজের ভিতর দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় তড়িৎ প্রবাহটি দেখিয়ে দিব। তড়িৎ প্রবাহের ধর্ম অনুসারে প্রথমে মূল প্রবাহ হলো I প্রবাহ এ বিন্দুতে এসে দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটির নাম দিলাম I1, একটি দিলাম I2। আবার I1 বি বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটির নাম দিলাম হলো IG, মানে গ্যালভানোমিটারের প্রবাহ, আরেকটির নাম দিলাম হলো I3। একইভাবে ডি বিন্দুতে I2 এবং IG এসে মিলিত হয়ে সম্মিলিত প্রবাহের নাম দিলাম হলো I4। এবং এইগুলো সবগুলো সি বিন্দুতে এসে মিলিত হয়ে পুনরায় মূল প্রবাহ I হয়ে যায় এবং এই প্রবাহ চাবি অন থাকলে চাবির ভিতর দিয়ে এসে আমাদের কোষের নেগেটিভ প্রান্তে এসে শেষ হয়। দিস ইজ কল্ড অন সাইকেল অফ কারেন্ট। কারেন্টের একটি সাইকেল বলা হয়। এইভাবে অনবরত কারেন্ট প্রবাহিত হতে থাকে। তো আমরা এখানে হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠা করতে চাই, যে নীতির সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করব। এই জন্য আমরা প্রথমেই কিরশফের সূত্রের প্রথম সূত্রের বি বিন্দুতে এবং ডি বিন্দুতে প্রয়োগ করব, তারপরে দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। প্রথম আমরা বি বিন্দুতে যদি কিরশফের সূত্র প্রয়োগ করি, বি বিন্দুতে, তাহলে আইন অনুসারে আমরা পাবো হলো I1 মাইনাস IG মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। কিরশফের প্রথম সূত্র যদি বি বিন্দুতে প্রয়োগ করা হয় তাহলে এরকম একটা সমীকরণ পাওয়া যায়, এর নাম দিলাম 1 নাম্বার। অনুরূপভাবে ডি বিন্দুতে যখন আমরা এই সূত্র প্রয়োগ করব তখন যে সমীকরণটি পাব সেটি হলো I2 প্লাস IG মাইনাস I4 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে বি বিন্দুতে আর ডি বিন্দুতে আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করে ইতিমধ্যে দুইটি সমীকরণ আমরা পেয়েছি। এইবার কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। দ্বিতীয় সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই বর্ধনী বর্তনীর দুইটি অংশ পাচ্ছি এবং এই দুইটি অংশে তড়িৎ প্রবাহকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করে আমরা
কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। আমরা যদি ঘড়ির কাঁটার দিকের প্রবাহকে প্লাস এবং বিপরীত দিকের প্রবাহকে মাইনাস ধরি, তাহলে এ বি ডি এ এই সার্কিট থেকে বা এই লুপ থেকে আমরা পাবো, এখানে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে I1 আছে, IG আছে, আর বিপরীত দিকে আছে হলো I2। তাহলে আইন অনুযায়ী I1 R প্লাস IG G মাইনাস I2 I2 R is equal to 0। ইকুয়েশন নাম্বার 3। অনুরূপভাবে যদি আমরা বি সি ডি বি এই বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে I3 Q মাইনাস IG G মাইনাস I4 S ইকুয়াল টু 0। 4 নম্বর ইকুয়েশন। ইতিমধ্যে আমরা কিরশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করে 4টি সমীকরণ পেয়েছি। এই 4টি সমীকরণকে সমাধান করলে হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ নীতি পাওয়া যাবে। এই নীতি পাওয়ার জন্য হুইটস্টোন ব্রিজে একটি শর্ত প্রয়োগ করতে হয়। এই শর্তকে বলা হয় ব্রিজের ভারসাম্য অবস্থা বা সাম্য অবস্থা। শর্তটি হলো যে আমাদেরকে যে কাজটি করতে হবে, বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব পার্থক্য সমান করতে হবে। যদি আমরা কোনোভাবে বা যেভাবে হোক করতেই হবে, বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব যদি আমরা সমান করি, তাহলে দেয়ার ইজ নো কারেন্ট ফ্লোয়িং থ্রু গ্যালভানোমিটার, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কারণ দুই বিন্দুর বিভব পার্থক্য সমান, বিভব পার্থক্য ছাড়া তড়িৎ প্রবাহ হওয়া অসম্ভব। তো যখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, ওই অবস্থাকে এই ব্রিজের ভারসাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম স্ট্যাটাস বলা হয়। এই ভারসাম্য অবস্থা যদি আমরা প্রয়োগ করি, তাহলে IG equal to 0 because there is no current flowing through galvanometer। যেহেতু গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে আমরা IG equal to 0 এই শর্ত প্রয়োগ করে এই 4টা সমীকরণকে আমরা সমাধান করতে পারি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে IG equal to যদি 0 হয়, তাহলে I1 equal to I3 হয়। আবার I2 equal to I4 হয়। আবার এটা যদি 0 হয়, তাহলে এটা I1 R equal to I2, I1 R equal to I2। ভুল হচ্ছে কেন? এটা যে P ছিল, P I1P, তাহলে I1P ইকুয়াল টু হলো I2 R, তারপরে I3Q ইকুয়াল টু হলো I4 S। এখান থেকে আমরা পাচ্ছি P বাই R ইকুয়াল টু I2 বাই I1। আবার এটা থেকে I3Q বাই S I3 I4। এখন একটা বিষয়বস্তু আমরা লক্ষ্য করি, যদি I1 আর I2 I3Q
উল্টা দিয়ে হচ্ছে রে I3 I4Q I3 I4QS I4S এইখানে উল্টা আছে। I3 এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে দেখা যাচ্ছে যে I3 ইকুয়াল টু হলো I1 আর I4 ইকুয়াল টু I2। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমান হয়ে যায়। সেখান থেকে আমরা P/R সমান Q/S, এটা হলো P/Q সমান হলো R/S। এই যে আমরা সমীকরণ পেলাম, এই সমীকরণটিকে বলা হয় প্রিন্সিপাল অফ হুইটস্টোন ব্রিজ, অর্থাৎ হুইটস্টোন ব্রিজের নীতি। হুইটস্টোন ব্রিজের নীতি বলা হয়। এই সমীকরণ থেকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে চারটা রোধ আছে এখানে, পি, কিউ আর এস। এর যে কোনো একটি যদি অজানা থাকে তাহলে এই সমীকরণ থেকে সেই অজানা রোধটি নির্ণয় করা যায়। যদি এস অজানা থাকে তার মানে তিনটি জানা, তখন এসের এই সমীকরণের মান বসালে এসের মান পাওয়া যাবে। অনুরূপভাবে পি, কিউ আর যে কোনো একটি রোধ যদি অজানা থাকে তাহলে তার সাহায্যে আমাদের এই রোধের মান নির্ণয় করা যায়। হুইটস্টোন ব্রিজের মূল কাজই হলো রোধের মান নির্ণয় করার জন্য এটা একটি যন্ত্র। পরবর্তীকালে হুইটস্টোন ব্রিজের এই নীতিকে প্রয়োগ করে রোধ নির্ণয় করার আরও দুটি যন্ত্র বা নতুন দুটি ইনস্ট্রুমেন্ট আমাদের আবিষ্কৃত হয়েছে, যেটাকে একটার নাম হলো পোস্ট অফিস বক্স এবং আরেকটির নাম হলো মিটার ব্রিজ। তো আজকে আমরা পোস্ট অফিস বক্স, মিটার ব্রিজ নিয়ে আলোচনা করব না, সামনের ক্লাসে ইনশাল্লাহ করা হবে। আজকে আমরা এর পরবর্তী যে আমাদের পড়াশোনা আছে সেটা হলো শান্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে এটা আমি একটু রিভাইজ করে দিই যে হুইটস্টোন ব্রিজ আসলে চারটি রোধ দিয়ে তৈরি। চারটি রোধ দিয়ে তৈরি বললেই হবে না, চারটি রোধকে বিশেষ নিয়মে যোগ করতে হবে। তাদের সাথে গ্যালভানোমিটার, পাওয়ার সাপ্লাই অর্থাৎ তড়িৎ কোষ বা ব্যাটারি দিতে হবে, তাহলে হুইটস্টোন ব্রিজ তৈরি হবে। এবং যে কোনো জায়গায় সংযোগ করলে হবে না, নিয়ম নীতি মেনেই সংযোগ করতে হবে, তাহলে হুইটস্টোন ব্রিজ তৈরি হবে। আর হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা সাহায্য নেব কিরশফের সূত্র। কিরশফের সূত্র ইতিমধ্যে প্রয়োগ করে আমরা ব্রিজের নীতি প্রতিষ্ঠা করেছি। তো আমি ব্রিজের নীতি প্রতিষ্ঠা পড়া শেষ করার আগে একটি কথা বলে দিই, সেটি হলো যে আমাদেরকে মনে রাখতে হবে নীতিটি প্রতিষ্ঠা করতে হলে ব্রিজের ভারসাম্য অবস্থা সৃষ্টি করতে হবে। ব্রিজের ভারসাম্য অবস্থা মানে হলো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত করা যাবে না। তার মানে হলো যে বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব পার্থক্য অবশ্যই সমান করা লাগবে। এই কথাটি বিশেষভাবে প্রযোজ্য, এটা মনে রাখতে হবে যে the current flowing through the galvanometer must be equal to 0. That condition of Wheatstone bridge is called equilibrium status of the bridge. তাহলে আমরা এই ব্রিজের নীতি প্রতিষ্ঠা করতে পারবো। নীতিটার নাম হলো কি? P/Q R/S। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, আবারও বলছি, যে চারটি রোধের মধ্যে যে কোনো একটি রোধ যদি আমাদের অজানা থাকে অবশ্যই এই সমীকরণ ব্যবহার করে আমরা সে অজানা রোধ নির্ণয় করব। এক সময় হুইটস্টোন ব্রিজের প্রচুর ব্যবহার ছিল, পরবর্তীতে এটা সংস্কার হয়েছে। তো যাই হোক, আমি পরবর্তী স্টাডিতে চলে যাচ্ছি। পরবর্তী আমাদের পড়া হলো শান্ট নিয়ে। শান্ট নিয়ে প্রথমে একটু কথা বলে নিই। শান্ট হলো এক বিশেষ ধরনের রোধ। এই বিশেষ ধরনের রোধের কারণে এর নাম হয়েছে শান্ট। এই রোধের মান যদি খুবই অল্প হয় এবং এই অল্প মানের রোধ যদি কোনো ইলেকট্রনিক যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত হয় তাহলে তার নাম হবে শান্ট।
তার আগে তাকে শান্ট বলা যাবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে বিশেষ করে গ্যালভানোমিটারের মতো সূক্ষ্ম এবং সুবেদী যন্ত্রগুলো অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়ে যাতে না পুড়ে যায়, ড্যামেজ না হয়, নষ্ট না হয়, তার জন্য শান্ট ব্যবহার করা হয়। শান্ট মানে হলো স্বল্প মানের রোধ, আর শান্ট মানে হলো কোনো যন্ত্রের সাথে তাকে সমান্তরালে লাগাতে হবে, না হলে হবে না। কিভাবে লাগাবো আর কিভাবে যন্ত্র বাঁচবে সেইটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। আমরা মনে করলাম এইটা হলো একটা গ্যালভানোমিটার। এখন এই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে অর্থাৎ এইভাবে একটা রোধ দিলাম। এই রোধের শর্ত হলো যে এই রোধের মান খুব কম হতে হবে। কম মানে হলো 1 ওহমের নিচে অবশ্যই হতে হবে। 0.01, 0.02, 0.1 এরকম মানে শান্টও আছে। তো যেখানে যেরকম শান্ট দরকার সেখানে সেরকম শান্ট ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য হলো যে এর রোধ কম থাকবে। এর রোধ কম থাকলে উপকার কি হবে সেটা আমরা দেখি। আমরা মনে করলাম যে এই বর্তনীতে একটা তড়িৎ কোষ, একটা রোধ দিলাম, একটা চাবি দিয়ে আমরা বর্তনীটা পূরণ করলাম। এই রোধটার নাম দিলাম আর, এটা হলো বি ব্যাটারি, এটা হলো চাবি কে। এখানে দুইটা নাম দিলাম এ আর হলো বি। এই রোধটার নাম এখন শান্ট হবে যদি শর্ত পূরণ করে, যে যদি রোধের মান অল্প হয়। রোধের মান অল্প হলে আমাদের উপকার কি হবে? তড়িৎ প্রবাহের ধর্ম অনুযায়ী এখানে পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ শুরু হলো, মনে করো আই। এই আই তড়িৎ প্রবাহ এ বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো আই এস, মানে হলো শান্টের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ, এস বলতে শান্ট বোঝানো হয়। আর আরেকটা অংশ হলো আই জি, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতরে তড়িৎ প্রবাহ। এ বিন্দুতে যদি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে গ্যালভানোমিটারের চাইতে শান্টের রোধ অত্যাধিক কম। গ্যালভানোমিটার সাধারণত আমরা যেগুলো ল্যাবরেটরিতে ব্যবহার করি 100 ওহমের নিচে থাকে না। 100 ওহম, 105, 102, 99 ওহম এরকম থাকে। শান্টের মান হলো 0.1, 0.2 বা 0.01 এরকম মান থাকে। কাজে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গ্যালভানোমিটার চাইতে শান্টের রোধের মান অত্যাধিক কম। আর তড়িৎ প্রবাহের ধর্ম হলো যেদিকে রোধ কম সেদিকে বেশি প্রবাহিত হবে। এই জন্য মূল তড়িৎ প্রবাহ আই এ বিন্দুতে এসে এই শান্টের ভিতর দিয়ে বেশিরভাগই চলে যাবে, অল্প একটু তড়িৎ প্রবাহ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে। অর্থাৎ এখানে আই এস এর মান খুব বেশি হবে এবং আই জি এর মান খুব কম হবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমার মনে হয় অসুবিধা হবে না, বোঝানোর মতো করে বলার চেষ্টা করছি। আবার এই প্রবাহ দুটো বি বিন্দুতে এসে মিলিত হয়ে পুনরায় আই হয়ে তড়িৎ প্রবাহের ধর্ম অনুসারে আবার নেগেটিভ প্রান্তে এসে শেষ হবে। দিস ইজ ওয়ান সাইকেল। আমি আগে বলছি একটা করে সাইকেল, ওয়ান সাইকেল প্রবাহিত হয়, বিশেষ করে এসি অল্টারনেটিং কারেন্ট যেটা সাইকেল। তো এখানে যেহেতু এখানে বাধা কম, এই জন্য বেশি তড়িৎ প্রবাহ এই পথে চলে যাবে। তাহলে গ্যালভানোমিটার রক্ষা পাবে, ড্যামেজ থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এই জন্য এর নাম হয়েছে শান্ট। শান্টের শাব্দিক অর্থ কিন্তু বিকল্প পথ। আমরা রাস্তাঘাটে একটা বিষয়বস্তু লক্ষ্য করলে দেখতে পাই যে একটা ব্রিজ তৈরি হলে একটা বিকল্প পথ তৈরি করে গাড়ি যাওয়ার জন্য, আর পাশ দিয়ে এরকম একটা গাড়ি যাওয়ার জন্য রাস্তা তৈরি করে, বিকল্প পথ। এখানে শান্ট মানে, শান্টের শাব্দিক অর্থ হলো বিকল্প পথ। বিকল্প পথ মানেই হলো ইলেকট্রনিক্স কোনো উইপন্স বা যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য একটি ছোট্ট মানের রোধ দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়, যাতে ওই বিকল্প পথ দিয়ে বেশিরভাগ তড়িৎ প্রবাহ চলে যায়। আর তড়িৎ যন্ত্রটি, গ্যালভানোমিটারের মতো এরকম তড়িৎ যন্ত্রটি যাতে ক্ষতির হাত থেকে বা পুড়ে যাওয়া থেকে বা ড্যামেজ হওয়ার থেকে রক্ষা পায়, এটি হলো শান্টের উদ্দেশ্য। আজকে আমরা এখানে গ্যালভানোমিটারের প্রবাহ আর শান্টের প্রবাহের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। অনুরূপভাবে শান্টের প্রবাহ এবং মূল প্রবাহের সাথে একটা সম্পর্ক স্থাপন করা যায়। একটা সম্পর্ক স্থাপন করে দেখায় অন্তত। আমরা এখানে এ বিন্দুতে যদি কারশফের সূত্র প্রয়োগ করি তাহলে নিশ্চয় আমরা পাব যে আই ইকুয়াল টু আই জি প্লাস আই এস। কারণ এ বিন্দু থেকে দুইটি প্রবাহ বহির্মুখী হয়েছে আর একটি প্রবাহ
অন্তর্মুখী অর্থাৎ বিন্দুর দিকে। এই জন্য আমরা সরাসরি আসলে লিখতে হতো I মাইনাস IG মাইনাস IS সমান 0। সেখান থেকে আমরা এই সমীকরণটি পেয়েছি। অর্থাৎ এ বিন্দুতে কিংবা বি বিন্দুতে যদি কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করা যায় তাহলে এই সমীকরণটি পাওয়া যায়। এইবার ওহমের সূত্র অনুসারে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য যদি VA এবং VB হয় তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা পাব VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IG। আবার VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IS। এখানে একটু আমার বলার প্রয়োজন, VA means voltage drop at point A. Similarly, VB means voltage drop at point B. অর্থাৎ এ বিন্দুর বিভব হলো VA আর বি বিন্দুর বিভব হলো VB। The voltage drop বা voltage difference is VA minus VB. So we know that the voltage difference between the 2 points is directly proportional to the current flowing through the circuit. So VA minus VB equal to IGG. এখানে IG হলো গ্যালভানোমিটার প্রবাহ এবং G হলো গ্যালভানোমিটারের রোধ। অনুরূপভাবে IS হলো শান্টের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং S হলো শান্টের রোধ। আমি আগেই বলেছি যে শান্টের রোধের মান অত্যাধিক কম, গ্যালভানোমিটার রোধের মান অত্যাধিক বেশি। আমরা এই দুইটা ইকুয়েশন যদি লক্ষ্য করি তাহলে দুটার বাম পাশ কিন্তু সমান। চিত্রে দেখা যাচ্ছে যে G এবং S উভয় এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হওয়ার কারণে এখানে আমরা দুইটা সমীকরণই লিখতে পেরেছি অ্যাকর্ডিং টু ল অফ ওহমস, ওহমের সূত্র অনুসারে। কাজেই এই দুটো সমীকরণের শর্ত থেকে আমরা পাচ্ছি IG ইকুয়াল টু IS। এই সমীকরণকে আমরা যদি এরকম করে লিখি IG বাই IS ইকুয়াল টু হলো S ডিভাইডেড বাই G। এই সমীকরণকে দুইভাবে সমাধান করা যায়। উভয় পক্ষে আমরা এক যোগ করতে পারি গণিতের আইন অনুসারে, অথবা আমরা শুধু যোজন করতে পারি। যে কোনো একটা ল, ম্যাথমেটিক্যাল ল প্রয়োগ করলে এটা সমাধান হবে। আমরা উভয় প্রান্তে এক যোগ করতে পারি। দিস ইজ রাইট ম্যাথমেটিক্যাল ল, কারণ সমান চিহ্নের উভয় পাশে সমান সমান অপারেশন করা যায়। আমরা উভয় পাশে এক যোগ করে দিই, IG IS যোগ 1 S G যোগ 1। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে IG প্লাস IS ইকুয়াল টু G প্লাস S। এখন IG প্লাস IS মানে কি? I দুটার যোগফল। এখানে আমরা লিখব IS ইকুয়াল টু GS। তাহলে IS ইকুয়াল টু হবে IGG IS ঠিক আছে। IS ইকুয়াল টু হলো S ডিভাইডেড বাই G প্লাস S। IS ইন্টু হলো I।
সমীকরণ ভুল হয়ে গেল নাকি? ও এটা আর আই নির্ণয় এস বাই আই জি ও না ঠিকই আছে, আমি আই এস নির্ণয় করেছি আর আই জি নির্ণয় করেছি, যে ওটা আছে আই জি হলো এস বাই জি প্লাস এস ইন্টু আই, তো জি হওয়ার কথা, এস আসছে কেন? আই জি বাই আই এস, ঠিক আছে, এস প্লাস জি ওপরে, ও এখানে যে ভুল ছিল এটা জি, এটা জি। তাহলে এখানে আমরা পেলাম শান্টের প্রবাহ এবং মূল প্রবাহের সাথে সম্পর্ক। আমরা শুধু এখানে এখন লিখে দিব অনুরূপভাবে আইজি যদি বের করি একই নিয়মে, তাহলে আমরা পাবো এস জি প্লাস এস ইন্টু আই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আইজি হলো গ্যালভানোমিটার প্রবাহ, আই হলো মূল প্রবাহ। এই সমীকরণটি গ্যালভানোমিটার প্রবাহ আর মূল প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, আর এই সমীকরণটি শান্টের প্রবাহ আর মূল প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এখানে যদি আমরা মূল প্রবাহ মান নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমরা এখান থেকে যদি নিই, তাহলে পাবো হলো আই ইকুয়াল টু জি প্লাস এস ডিভাইডেড বাই এস ইন্টু আইজি। এর অর্থ হলো যে যদি গ্যালভানোমিটারের প্রবাহকে জি প্লাস এস বাই এস দ্বারা গুণ করি, তাহলে মূল প্রবাহ পাওয়া যায়। এই জন্য এই জি প্লাস এস বাই এস এই রাশিটিকে বলা হয় গ্যালভানোমিটারের গুণক বা ফ্যাক্টর অফ গ্যালভানোমিটার। তাহলে আমরা ইতিমধ্যে দুটো সম্পর্ক নির্ণয় করে দেখিয়েছি। তোমাদের কোনো বইয়ে আইজি দেখিয়েছে, কোনো বইয়ে আইএস দেখিয়েছে, দেখলাম। তো যে কোনো একটা বের করলে অনুরূপভাবে লেখা যায়। তো লেখার সময় একটু মনে রাখার জন্য আমি একটু বলে দিই, সেটা হলো যদি আইএস হয় তাহলে উপরেরটা হবে জি আর বাদ বাকি ঠিক থাকবে, আর যদি আইজি হয় তাহলে উপরেরটা হবে এস, উল্টাটা হবে, উপরেরটা হবে উল্টাটা, তাহলে মনে থেকে যাবে। আইজি হলে উপরেরটা হবে এস, নিচে জি প্লাস এস ইন্টু আই, আর যদি আইএস হয় তাহলে উপরেরটা হবে জি, নিচে জি প্লাস এস ইন্টু আই। দুটার জন্য এই ফ্যাক্টর আইজি আর আইএস এর জন্য খালি উপরেরটা চেঞ্জ। আমাদের মনে রাখতে হবে গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয় করতে হলে পরে উপরে গ্যালভানোমিটার রেজিস্ট্রেশন শান্ট রেজিস্ট্রেশন দিতে হবে, শান্ট রেজিস্ট্যান্স দিতে হবে। আর যদি শান্টের প্রবাহ নির্ণয় করতে চাই তাহলে উপরে গ্যালভানোমিটার রেজিস্ট্রেশন দিতে হবে। এইটুকু মনে রাখতে পারলে হবে। বিপরীত আমরা যেটা নির্ণয় করবো উপরে তার বিপরীত দেবো, বাকি ফ্যাক্টরটুকু বাকি অংশটুকু কিন্তু একই। এখান থেকে আমরা মূল প্রবাহ এবং গ্যালভানোমিটারের প্রবাহ এবং মূল প্রবাহ এবং শান্টের প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। আর আরেকটা জিনিস দেখালাম যে তোমার গ্যালভানোমিটার প্রবাহের সাথে যদি জি প্লাস এস বাই এস গুণ করা হয় তাহলে মূল প্রবাহ পাওয়া যায়। এই জন্য এটাকে গ্যালভানোমিটারের গুণক বা গ্যালভানোমিটারের গুণ্য ফ্যাক্টর বা গুণক বলা হয়। এটা মনে রাখবা। আমি আর আজকে বেশি কথা বলবো না, আর অল্প একটু কথা বলে শেষ করে দিব যে এই শান্টের কিছু ব্যবহার আছে। এর এক নম্বর ব্যবহার হলো এই শান্টের সাহায্যে অ্যামিটার তৈরি করা যায়, যেটা তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে পারে। সামনের ক্লাসে আমি ইনশাল্লাহ গ্যালভানোমিটার, মিটার ব্রিজ এগুলো নিয়ে একটু কথা বলবো। আজকে সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আর এই আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের এই করোনাকালীন সময় আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে অতিক্রান্ত হয় এবং আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করে। আল্লাহ হাফেজ।